আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা বোটানির পঞ্চম অধ্যায় শৈবাল ও ছত্রাক যে গুরুত্বপূর্ণ অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ছক দেখব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমে কিছু রোগের নাম এবং ছত্রাকের নাম দেওয়া আছে। তো এখান থেকে মনে রাখা লাগবে যে আলুর বিলম্বিত ধসা রোগ কোন ছত্রাকের কারণে হয়? পিথোফোরা ইনফেস্ট্যান্স, এটা মনে রাখা রাখবে। এরপরে হচ্ছে ধানের পাতার বাদামি দাগ রোগ। এই বাদামি দাগ রোগ যেটা, এটা হেলমিনথোস্পোরিয়াম অরাইজি, এটা মনে রাখতে হবে। চায়ের বিস্টার ব্লাইট রোগ, এক্সো ব্যাসিডিয়াম ভিগজেন্স। আর গমের কালো মরিচা রোগ, পুসিনিয়া গ্রামিনিস ট্রিটিস। এই কয়টা, এটাও লাগবে না, এটা না হলেও হয়, ওই তিনটে মনে রাখলে ওই হবে। আর এইটা ধসা রোগ যেটা প্রথমটা, এটা একটু মনে রাখা লাগবে যে অল্টারনারিয়া সোলানি। যাক, এখান থেকে গেল প্রাণীর রোগ সৃষ্টি। এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যাসপারজিলাস, মিউকো রাইজোপাস, তারপরে আছে সার্কোস্পোরা ইত্যাদি প্রভৃতি মানুষ ও অন্যান্য প্রাণী দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে। ক্যান্ডিডা অ্যালবিক্যান্স ছত্রাক জননাঙ্গে ক্ষত, ক্যান্ডিডিয়া কিন্তু জননাঙ্গে বসবাস করে বা জননাঙ্গে কি সৃষ্টি করে? ক্ষত সৃষ্টি করে। তাহলে সেই ক্যান্ডিডা অ্যালবিক্যান্স ছত্রাক জননাঙ্গ ক্ষত প্রদাহ সৃষ্টি করে। এরপর আছে ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স ছত্রাক স্নায়ুতন্ত্রে ক্ষত, মেনিনজাইটিস ও ব্রেন টিউমার সৃষ্টি করে। টরুলা ছত্রাক ত্বক ও টরুলা ত্বক, টিতে টরুলা, টিতে ত্বক, টরুলা যেটা আমরা তরুলা পড়ি, হ্যাঁ, তরুলা ছত্রাক যেটা, সেটা কি করে? ত্বক এবং পরিপাকতন্ত্রে ক্ষত সৃষ্টি করে। মানবদেহের গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ সৃষ্টিকারীর নাম নিচে দেওয়া আছে, আমরা সেগুলোই এতক্ষণ যা বললাম সেইগুলাই এখানে একটা সুন্দর করে করে দেওয়া আছে, চার্ট করে দেওয়া আছে। তো আমরা ওইখান থেকে না পড়ে এইখানে যেই কটা পড়লাম সেগুলো মনে রাখতে। এখানে তিনটে পড়ছি বিশেষ করে, অ্যাসপারজিলাস, মিউকোর রাইজোপাস আর কার্সোফোরা বা এইটা এই মানুষ এবং অন্যান্য প্রাণীর রোগ সৃষ্টি করে। মূল মনে রাখতে হবে এখান থেকে কি কি। এই ক্যান্ডিডা অ্যালবিক্যান্স এটা জননাঙ্গ ক্ষত প্রদাহ সৃষ্টি করে একটা। আর ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স এই ছত্রাক স্নায়ুতন্ত্রের ক্ষত ও মেনিনজাইটিস ও ব্রেন টিউমার সৃষ্টি করে, যেটা হচ্ছে ক্রিপ্টোকক্কাস। ঠিক আছে। আর টরুলা ত্বক এবং পরিপাকতন্ত্রে ক্ষত সৃষ্টি করে। এই তিনটা মনে রাখলেই হবে, আর লাগবে না। ঠিক আছে। আমরা তো এটা জানি যে অ্যালার্জি সৃষ্টি করেছে অ্যাসপারজিলাস। ঠিক আছে। নিউরাইটিস আর পড়ছি না একটু আগে, মিউকোর দিয়ে হয়, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আচ্ছা, এবার মূল যেটা আমাদের লাগবে সেটা শৈবাল ছত্রাকের মধ্যে পার্থক্য, এটা লাগবে। শৈবাল শৈবাল হচ্ছে জলজ, আমরা জানি জলে যে আমরা স্যাঁতে যেই শ্যাওলা দেখি ওইটাই শৈবাল মূলত। এরপরে ছত্রাক যেটা, সেটা হচ্ছে অধিকাংশ স্থলজ, আমরা যে ব্যাঙের ছাতা বলে থাকি যেগুলো দেখতে ওরকম, তো সেগুলোকে হলো আমরা ছত্রাক বলি। তো সেটা হচ্ছে অধিকাংশ স্থলজ, আর শৈবাল অধিকাংশ জলজ। দেহকোষে রংধূপ থাকে, কারণ আমরা জানি শৈবাল নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে, ক্লোরোফিল, অধিকাংশই ক্লোরোফিল থাকে। আর এদের ছত্রাকে কোনো রন্ধক পদার্থ থাকে না, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।
এরা স্বভোজী, এরা পরভোজী। আর এদের কি থাকে, রঞ্জক থাকে বলে সালোক সংশ্লেষণ ঘটে, আর এদের রঞ্জক থাকে না তাই সালোক সংশ্লেষণ ঘটে না। পুষ্টি ও দৈহিক বৃদ্ধির জন্য আলো অপরিহার্য। আলো অপরিহার্য তো অবশ্যই হবে, কারণ তার দেহে কি আছে, তার হলো তার পুষ্টি চাহিদা। সেটা তো আলো না আসলে তো সে ক্লোরোফিলের মাধ্যমে সে খাবার তৈরি করতে পারবে না, তার পুষ্টিও পাবে না, দৈহিক বৃদ্ধিও ঘটবে না। জন্য আলো অপরিহার্য। আর এ যেহেতু পরভোজী, সেজন্য এর আলো না হইলেও চলবে, কারণ এ তো মানুষের অন্যের কাছ থেকে শোষণ করে বড় হয়। এই কারণে সঞ্চিত খাদ্য স্টার্চ, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই যা যা বললাম এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এর সঞ্চিত খাদ্য কি। এর সঞ্চিত খাদ্য কি, আমরা জানি যে ছত্রাকের শৈবালের ক্ষেত্রে স্টার্চ হলো সঞ্চিত খাদ্য। স্টার্চ বা শ্বেতসার, বলি না শ্বেতসার, শ্বেতসার এটা হলো শৈবালের। আর ছত্রাকেরটা একটু এক্সেপশনাল, গ্লাইকোজেন। ছত্রাকের সঞ্চিত খাবার হচ্ছে গ্লাইকোজেন, আর শৈবালের সঞ্চিত খাবার হলো স্টার্চ। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। শৈবাল কিন্তু উদ্ভিদ, টাইপ অফ উদ্ভিদ, যদিও আমরা উদ্ভিদ ডিরেক্টলি একে ঘোষণা দিতে পারবো না, তবে উদ্ভিদের সাথে বৈশিষ্ট্য ধারণ করে। তো স্টার্চ যেহেতু আমরা জানি যে উদ্ভিদেরও স্টার্চ হলো সঞ্চিত খাদ্য, তো আমরা শৈবালের ক্ষেত্রেও যেহেতু ওই বৈশিষ্ট্য একই রকম পেয়েছি, সেক্ষেত্রে আমরা বলতে পারবো সঞ্চিত খাদ্য স্টার্চ। তবে ছত্রাকের এটা স্পেশালি মনে রাখা লাগবে যে গ্লাইকোজেন এদের সঞ্চিত খাদ্য। কোষ প্রাচীর কাইটিন নির্মিত, আর আমরা জানি সেলুলোজ নির্মিত। শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। কাইটিন কিন্তু আমরা আগে অবশ্যই নাইট্রোজেন গঠিত একটা আবরণ। আর এরা শৈবাল জীবদেহে রোগ সৃষ্টি করে না, আর এদের ছত্রাক জীবদেহে রোগ সৃষ্টি করে। এটা লাগবে না, লাগবে এখান থেকে দুইটা লাইন লাগবে, সঞ্চিত খাদ্য কি এটা লাগবে, আর হলো কোষ প্রাচীর কি এটা লাগবে। সবগুলো একবার দেখে যাচ্ছি এই কারণে যে যাতে পরবর্তীতে ঝামেলা না হয়, কারণ এগুলো সবই জানা আমাদের, তাই না? কিন্তু এগুলো থেকে কোশ্চেন বেশি হয়, কারণ এগুলো একটু এক্সেপশনাল। যে গ্লাইকোজেন তো কারো সঞ্চিত খাদ্য হয় না, কিন্তু মানুষের শরীরে গ্লাইকোজেন জমা থাকে, আমরা জানি সঞ্চিত খাদ্য হিসেবে। অন্য কারোর ক্ষেত্রে এটা ঘটে না, কিন্তু ছত্রাকের ক্ষেত্রে আবার এটা ঘটে। তো এটা কি একটু এক্সেপশনাল, সেই কারণে। আচ্ছা, এরপরে আমরা দেখব হলো পোয়াসি গোত্রের যেই কয়েকটি উদ্ভিদ, সেইগুলো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো এখান থেকে লাগে আমাদের, অর্থাৎ এই অর্থনৈতিক গুরুত্ব না, এই এই গুরুত্ব থেকে আসে যে কোনটা কি অর্থনৈতিক গুরুত্ব। তো আমরা যদি নিচের দিকে যাই, দেখতে পাবো যে প্রথমে ধান আছে। আমরা জানি অরাজ সেরিবা, এল দিয়ে মনে হচ্ছে লিনিয়াস। 1858 সালে তার আবিষ্কার এটা। বিশ্বের প্রায় 60% মানুষ, বিশ্বের প্রায় কয় পার্সেন্ট মানুষ, বিশ্বের প্রায় 60% মানুষ কি করে, প্রধান খাদ্য ভাত। ধান থেকে উৎপন্ন হয়, ধানের খড়। মানে অর্থনৈতিক গুরুত্ব, চালের কুড়া দিয়ে কি হয়, যে ভোজ্য তেল, আমরা যেটা বলি যে রাইস, বলি রাইস ব্র্যান অয়েল, যেটা রাইস ব্র্যান অয়েল যেটা, ওইটা হচ্ছে চালের কুড়া থেকে এই ভোজ্য তেল এবং পোলট্রি ফিড তৈরি করা হয়। ট্রিটিকাম অ্যাস্টিভাম, এটা হচ্ছে গম। বিশ্বের প্রায় 35% মানুষ প্রধান খাদ্য হচ্ছে গম, ঠিক আছে। আর কিছু লাগবে না। জিয়া মায়েস, এটাও লিনিয়াস। ভুট্টা, ভুট্টা মানুষের তৃতীয় প্রধান খাদ্যশস্য। তাহলে তৃতীয় প্রধান খাদ্যশস্য হচ্ছে ভুট্টা। প্রথমটা হচ্ছে ধান, পরেরটা গম, পরে হলো ভুট্টা। ভুট্টা থেকে পপকর্ন, কর্নফ্লেক্স ইত্যাদি তৈরি করা হয়, এই আর কি। এরপর আছে স্যাক্কারাম অফিসিনারাম, এটা হলো কি আখ। স্যাক্কারাম, স্যাক্কারাম মানে হচ্ছে মিষ্টি, বা মানে স্যাকারিন আসছে না, এখান থেকে আসছে স্যাকারিনটা।
মানে মিষ্টি। এর কাণ্ড থেকে যে রস পাওয়া যায় তা দিয়ে চিনি গুড় প্রস্তুত করা হয়। এই এখান থেকে মনে হচ্ছে মলাসেস থেকে যে গুড়ের যেই আখের ছোবড়া কাগজ ও পার্টেক্স তৈরি হয়, আখের ছোবড়া দিয়ে কাগজ ও পার্টেক্স তৈরিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মলাসেস মানে হচ্ছে গুড়, চিটা গুড় বলি। এই যে গুড়, এটা হচ্ছে গুড়। সেখান থেকে অ্যালকোহল ও ভিনেগার তৈরি হয় মলাসেস থেকে। ব্যাম্বুসা, ব্যাম্বুস, ব্যাম্বু, ব্যাম্বু মানে কি? বাঁশ। সেটাই যে গৃহকাণ্ড, গৃহ নির্মাণ ইত্যাদি কাজে। আর এটি মনে রাখতে হবে যে কাগজের কাগজ উৎপাদনের মূল উপাদান কোনটি? কাগজ উৎপাদনের মূল উপাদান হচ্ছে কাঁচামাল। কাগজ উৎপাদনের প্রধান কাঁচামাল হলো বাঁশ। কাগজ উৎপাদনের প্রধান কাঁচামাল কি? বাঁশ। বার্লি, এটা বার্লি না, বার্লি হবে, বার্লি। এই বার্লি, আমরা জানি বার্লিতে কী ধরনের প্রোটিন থাকে? হর্ডিন। তা বার্লির নামও কিন্তু হর্ডিয়াম ভালগার। হর্ডিয়াম ভালগার বার্লি। আমরা জানি সাইকাসের যেই মূল আছে সেখান থেকে কিন্তু বার্লি উৎপাদন করা যায়। তা বার্লি থেকে আটা ও ছাতু পাওয়া যায়, যা হরলিক্স বিস্কুট ইত্যাদি শিশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয় শিশু তৈরিতে। দূর্বাঘাস খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমরা বিভিন্ন জায়গায় রক্তপাত বন্ধের জন্য তাৎক্ষণিক কাজ করে দূর্বাঘাস। লন তৈরি, পশু খাদ্য, ঔষধি উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, সাইনোডন ড্যাকটাইলন। ঠিক আছে। এখানে আছে মালভেসি গোত্রের উল্লেখযোগ্য কয়েকটি উদ্ভিদ। আমরা এর আগে পয়াসি গোত্র দেখছি। পয়াসি গোত্র কিন্তু বৈশিষ্ট্য আমরা বইতে পড়বো, যে পয়াসি গোত্র এর মূলীয় অমরাবিন্যাস, তারপরে পরাগধানী, সর্বমুখ, এগুলো আছে, বিভিন্ন আছে। আর মালভেসির ক্ষেত্রে আমরা দেখব কি যে এটা কি অক্ষীয় অম্রবিন্যাস, অক্ষীয় অক্ষীয় অম্রবিন্যাস, প্লাসেন্টেশন। হ্যাঁ, তাহলে এখানে আছে জবা, খুবই গুরুত্বপূর্ণ। জবা, হিবিস্কাস রোজেসিনেন্সিস, খুবই গুরুত্বপূর্ণ। অর্শ রোগের জন্য চিকিৎসায় ব্যবহৃত হয়, এটুকু মনে রাখতে হবে। ঢ্যাঁড়স, এটা কয়েকবার আসছে পরীক্ষায়, যে ঢ্যাঁড়সের এটা যে অ্যাবেল মস্কাস এসকুলেন্টাস, এই অ্যাবেল মস্কাস এসকুলেন্টাস, এই ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়সের বহুমূত্র, এই যে ডায়াবেটিস নিরাময় বা বহুমূত্র রোগ নিরাময়ের জন্য ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী। ঢ্যাঁড়স গাছ থেকে ভালো আসন লাগবে না, এগুলো আর কিছু লাগবে না, এগুলো কিছুই লাগবে না। এবার আছে গসিপাম হেবারশিয়াম, এটা হচ্ছে কার্পাস তুলা। ঠিক আছে, তাহলে আমি মনে হতাম যে আমার প্যাচ লেগে যেত গসিপিয়াম দিয়ে। আমার মনে হতাম কি যে গসিপ করি, আমরা গল্প করি শুয়ে শুয়ে, তা কার্পাস তুলা দিয়ে বালিশ বানানোর পরে সেটা অনেক মানে নরম হয়, অনেক ভালো। তো সে বালিশে শুয়ে শুয়ে গল্প করতেছি, তাহলে সেটা কি গসিপিয়াম হেবারশিয়াম। ঠিক আছে, তো বিশ্বে কার্পাস তুলার কদর অনেক। আর বাংলাদেশে কিন্তু তুলা আমদানিতে শীর্ষে। আমদানি না, এবার হচ্ছে অধিকাংশ কাপড় তৈরির কাঁচামাল তুলা। ঢাকায় মসলিন কাপড় ফ্রুটি কার্পাস তুলা দ্বারা তৈরি করা হতো, মনে রাখবো। এরপরে আস্তে আস্তে কেনাফ, এটা হচ্ছে হিবিস্কাস গণের একটা উদ্ভিদ। হিবিস্কাস ক্যানাবিনাস, এর কাণ্ড থেকে পাট জাতীয় আঁশ পাওয়া যায়, দিয়ে দড়ি লাগে না, এটা লাগে না। মেস্তা পাট, এটাও হিবিস্কাস গণের, হিবিস্কাস স্যাপডারিফা।
আর লিনিয়াস কি নাম দিচ্ছে যে সিমা, সিমা, দেখ এটা কি কাজ লাগে, সেম, এই দুটো একই কাজ, কেনাফ মেস্তাপার্ট সেম। স্থলপদ্ম, এটাও হিবিস্কাস গণের। স্থলপদ্ম যেটা সেটা হচ্ছে হিবিস্কাস মুতাবিলিস, হিবিস্কাস মুটাবিলিস। মরিচ ফুল, মালভা ভিসকাস অ্যারবোরিয়াস, লাগবে না, এগুলো অত গুরুত্বপূর্ণ কিছু না। বনকুরা ওরেনা লোবাটা। ঐতিহ্যগতভাবে উদ্ভিদ পাতা ও মূল ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। লাগবে না, এখান থেকে লাগবে কি বললাম, জবা, ঢেঁড়স, এই যে জবা, ঢেঁড়স, কার্পাস, এই তিনটা লাগবে। এটা মনে রাখতে হবে যে এটি অশ্বরোগের চিকিৎসায়, এটি ডায়াবেটিস বা বহুমূত্র রোগ নিরাময় এবং এই ঢাকায় মসৃণ কাপড়ের ফ্রুটি কার্পাস তুলা এবং কাপড় তৈরির কাঁচামাল হচ্ছে তুলা বা কার্পাস, এই তিনটা মনে রাখতে হবে। এবারে পোয়েসি মালভেসি গোত্রের মধ্যে পার্থক্য, এটা আছে, কয় স্টার দেবো, যত স্টার দেওয়া যায়, 7 স্টার দিলাম, ঠিক আছে, এটা লাগবেই। যদি অধ্যায়ের ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক থাকে তার মধ্যে এইটা একটা। তাহলে আমরা দেখি পয়সি গোত্র একটু, এই পোয়াসি গোত্র যেটা, এই পোয়াসি গোত্র একটু নিম্ন শ্রেণীর, মালভেসি গোত্র হচ্ছে উন্নত শ্রেণীর। তো আমরা সেভাবে দেখবো যে নিম্ন শ্রেণীর যেই বৈশিষ্ট্য সেগুলো থাকবে কিসে, পোয়াসিতে, আর উচ্চ শ্রেণীর বৈশিষ্ট্য থাকবে হচ্ছে মালভেসিতে। আমরা দেখি যে স্বরূপ, মানে বলছে যে কেমন দেখতে, বহুবর্ষজীবী, বহুবর্ষজীবী, এখানে কিছু ঝামেলা না, আমাদের মূল টার্গেট কোনটা সেটা আমরা করব, যে এই মূল, গুচ্ছমূল, প্রধান মূল আমরা চিনব কীভাবে যে এইটা পোয়াসি এটাকে মালভেসি। গুচ্ছমূল থাকলেই বুঝতে নেব এটা হচ্ছে পোয়াসি গোত্র, গুচ্ছমূল থাকলে কি বুঝবো, পোয়াসি গোত্র। আর যদি থাকে হলো প্রধান মূল, তাহলে প্রধান মূল হচ্ছে উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। তো উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য হলে সেক্ষেত্রে আমরা এটা বুঝবো কি, যে অবশ্যই মালভেসি, এটা পোয়াসি গোত্র নয়। এরপরে মিউসিলেস যুক্ত কাণ্ড থাকবে। আমরা যখন একটা মালভেসি গোত্রের উদাহরণ আমরা কি পড়ছি, জবা পড়ছি। এখন জবা একটা ডাল ভাঙে, একটা কাণ্ড ভাঙে, ভিতরে কি একটা মিউসিলেস বা পিচ্ছিল পদার্থ পাই না। তো এইভাবে মনে রাখবো যে যেহেতু জবার কাণ্ড ভাঙলে আমরা মিউসিলেস বা পিচ্ছিল পদার্থ পাই, তাহলে জবা যেহেতু আমাদের মালভেসি গোত্রের একটা উদ্ভিদ, তো সেই কারণে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য আমরা চিহ্নিত করতে পারি মিউসিলেস যুক্ত কাণ্ড দেখে, ঠিক আছে। আর আমরা যে সময় একটা ধান গাছের একটা কাণ্ড ভাঙি তখন কি ভিতরটা ফাঁকা থাকে না, ভিতরে পাইপের মতো অনেকটা, তাই না। তো সেটা এই যে নলাকার, নলাকার আর পর্বমধ্যগুলো ফাঁপা, এই ফাঁপা দেখে আমরা পোয়াসি গোত্র চিহ্নিত করব। পাতা কেমন, সমান্তরাল শিরাবিন্যাস, একান্তর সমান্তর, একক একান্তর লাগবে না, মাথায় রাখতে হবে সমান্তরাল শিরাবিন্যাস, অর্থাৎ শিরাবিন্যাসটা হবে সমান্তরাল। যদি ধান গাছের যেই পাতা বা যে লম্বা আকৃতির, ওই জন্য শিরাবিন্যাস শুধু একটা মাঝখান দিয়ে এরকম একটা শিরা, ঠিক আছে, কিন্তু পাতার মধ্যে জালিকাকার নেই। আর জালিকাকার কাদের থাকে, যারা হলো মালভেসি গোত্রের, শিরাবিন্যাস জালিকাকার, আর শিরাবিন্যাস কেমন, সমান্তরাল শিরাবিন্যাস। এরপরে
পুষ্প বা ফুল কেমন হয়? ফুল হয় হলো অসম্পূর্ণ আর পূর্ণাঙ্গ। এটা লাগবে না, এটা ইম্পর্টেন্ট না, ফুল ইম্পর্টেন্ট না, পুংস্তবক ইম্পর্টেন্ট। আমরা পুংকেশর 3 বা 6, 3 বা 6 দেখে আমরা চিনব কি? পোয়াসি গোত্র। পুংকেশর 3 বা 6 দেখে আমরা চিনব এটা পোয়াসি গোত্র। 3 বা 6 দেখে আমরা চিনব কি? এটা পোয়াসি গোত্র। তাহলে পুংকেশর 3 বা 6টি থাকলে আমরা চিনব হলো এটা পোয়াসি গোত্র। আর মালভেসি গোত্রের ক্ষেত্রে পুংকেশর অসংখ্য থাকবে, পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং বৃক্কের মতো। পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং বৃক্কাকার। পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত, মানে কাটা, কাটা আকৃতির। হ্যাঁ, পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। আর এদের এরা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এরা হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। স্ত্রী স্তবক এখানে লাগবে না, একটি মাত্র ডিম্বক যুক্ত থাকে, অধিক ডিম্বক থাকে লাগবে না। এইটা লাগবে, অমরা বিন্যাস। মূলীয় আমরা আগে বলে দিচ্ছি অক্ষীয়। ফল ক্যারিওপসিস, এটা হচ্ছে বেরি, ক্যাপসুল বা সাইজোকার্প। এখান থেকে আমার কোনটা কোনটা লাগবে বললাম, তিনটা বা তিনটা মনে রাখবো আমরা এখান থেকে। ফল, ক্যারিওপসিস, এটা হচ্ছে বেরি। ঠিক আছে, বেরি অথবা ক্যাপসুল জাতীয় হতে পারে, অথবা সাইজোকার্প হতে পারে। আমরা জানি সাইজোকার্পগুলো কোনগুলো আছে, ধনিয়া, ঠিক আছে, তারপরে যেগুলো কি চাপ দিলে ফেটে যায় সাইজোকার্প সেগুলো। তারপরে বেরি আছে কলা, আমরা মনে রাখি ক্যাডবেরি দিয়ে। হ্যাঁ, ক্যাডবেরি। তো পেয়ারাও আছে। তো ফল মনে রাখবো অমরবিন্যাস, মূলীয়, অক্ষীয়। আমরা ছন্দ দিয়ে পড়ছি মূলে ত্রিসুধা, মূলে ত্রিসুধা অর্থাৎ ত্রিধারা সূর্যমুখী ধান। আর অক্ষে, অক্ষে দেব জবা, অক্ষে দেব কি? জবা। তাহলে জবা হচ্ছে অক্ষীয়। এই দুইটা মনে রাখবেন। আর হলো সমান্তরাল শিরাবিন্যাস নাকি জালিকাকার শিরাবিন্যাস। সমান্তরাল হলে হচ্ছে পোয়াসি, আর জালিকাকার হলে মালভেসি। ও আরেকটা যেটা বলছি যে গুচ্ছমূল, আর মানে মূল। তো মোট 4টে বললাম, এই 4টের বাইরে আর প্রশ্ন আসবে না। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। এখান থেকে মনে রাখতে হবে পাতার শিরাবিন্যাস, মানে একবীজপত্রী যেগুলো সেগুলো অধিকাংশই আমরা যেগুলো পোয়াসি পড়ছি সেগুলো। আর এই যেটা আমরা এখানে দেখবো যে দ্বিবীজপত্রী উদ্ভিদ, সেগুলো অধিকাংশই আমাদের মালভেসি গোত্রের বৈশিষ্ট্য বহন করবে। তো এই মূল গুচ্ছ প্রকৃতির, এখানে প্রধান মূল থাকে, পাতা সমান্তরাল শিরাবিন্যাস, এখানে জালিকাকার শিরাবিন্যাস থাকবে। এরপরে মনে রাখতে হবে এইটা যে ট্রাইমেরাস প্রকৃতির, আর এটা টেট্রামেরাস বা পেন্টামেরাস প্রকৃতির। তাহলে ট্রাইমেরাস প্রকৃতির থাকলে আমরা বলবো হচ্ছে একবীজপত্রী, আর টেট্রামেরাস বা পেন্টামেরাস থাকলে বলবো হচ্ছে এটা কি? দ্বিবীজপত্রী। ম্যাগনোলিওপসিডা, এখানে লিলিওপসিডা। আচ্ছা, আর এটা তো আমরা আগেই পড়ছি, বীজপত্র থাকে হচ্ছে একটা, এখানে বীজপত্র 2টা থাকে। আর এখানে ক্যাম্বিয়াম বিদ্যমান, ক্যাম্বিয়াম থাকে না। আর ক্যাম্বিয়াম থাকে বলে গৌণ বৃদ্ধি ঘটে, ক্যাম্বিয়াম নাই তাই গৌণ বৃদ্ধি ঘটে না। এখানে আছে ব্যক্ত বীজি তথা হচ্ছে নগ্ন বীজি।
আর আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য। আমরা এখান থেকে কিছু জিনিস পড়তে হবে, তাতে আমাদের অনেকটাই আবৃতবীজী নগ্নবীজী ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি আবৃতবীজী যেটা সেটা উন্নত, আমরা এখানে লিখি উন্নত, আর এটা অনুন্নত। অনুন্নত, উন্নত আর অনুন্নত। তাহলে আবৃতবীজী যেটা সেটা কি, উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো থাকবে, যেমন ফল হবে, ফুল হবে, দিননিষেক ঘটবে, শস্য ট্রিপ্লয়েড, তাই না? আর আবৃতবীজী আর ব্যক্তবীজী বা জিমনাস্পার্ম যেটা, সেটার ক্ষেত্রে ফুল হবে না তাই ফল হয় না, গর্ভাশয় থাকে না তাই ফুল হয় না, ফুল হয় না তাই ফল হয় না, ফল হয় না তাই দিননিষেক হয় না, শস্য হ্যাপ্লয়েড হয়। এইগুলো তাহলে সেই মূল কথাই, গর্ভাশয় থাকে না, গর্ভাশয় থাকে, গর্ভাশয় থাকে না বলে ফুল হয় না, ফুলে মানে ফুলে কি গর্ভাশয় থাকে না মূল কথা। আর গর্ভাশয় না থাকলে আমরা জানি কি, গর্ভাশয়টাই কিন্তু বড় হয়ে আমরা সামনে পড়ব যে উদ্ভিদের কোন অংশ কি উৎপন্ন হয় পরিণত অবস্থায়। তাহলে গর্ভাশয় তো ফলে সৃষ্টি হয়, আমরা বিভিন্ন কবিতা বা ইসে পড়ছি না যে তবু গর্ভাশয় পরিণত হয় ফল। তো এরকম যে গর্ভাশয় পরিণত হয় কিসে, ফল। এখানে গর্ভাশয় থাকে তাই ফল সৃষ্টি হয়। এটা বীজ ব্যক্ত, ব্যক্ত মানে খোলা, মানে নগ্ন, আর এখানে আবৃত অবস্থায় থাকে। এখানে দিননিষেক হয় না, এর দিননিষেক ঘটে। শস্য হ্যাপ্লয়েড নিম্ন শ্রেণী, শস্য ট্রিপ্লয়েড নিষেকের পর সৃষ্টি হয়, আর শস্য হ্যাপ্লয়েড নিষেকের পূর্বে সৃষ্টি হয়। এক আগে এজন্য পূর্বে, আর তিন ট্রিপ্লয়েড পরে, সেজন্য পরে সৃষ্টি হয়। আর্কিগোনিয়া হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য, এটা একেবারে মানে ইম্পর্টেন্ট। আর্কিগোনিয়া দেখলে আমরা বলে দেবো যে নগ্নবীজী, কারণ আর্কিগোনিয়া আদি উদ্ভিদের বা আদিকোষে যেগুলো অনুন্নত শ্রেণীর উদ্ভিদ, তাদের অন্যতম বৈশিষ্ট্য আর্কিগোনিয়া। আর উন্নত তা থাকবে না। আর এখানে আমরা পড়ছি যে সঙ্গী ফেলে ভেসে যায় না, সঙ্গী ফেলে, সঙ্গী ফেলে, ফেলে ভেসে যায় না। তাহলে আমরা সঙ্গী দিই কি, সঙ্গী কোষ, ফ্লোয়েমে সঙ্গী কোষ নেই, ফ্লোয়েমে কি নেই, এই ফ্লোয়েমে, ফ্লোয়েমে কি থাকে না, ফ্লোয়েমে থাকে না সঙ্গী কোষ। আর ভেসেলে থাকে না, আর জাইলেমে থাকে না ভেসেল, ভেসেতে ভেসেল, যাইতে জাইলেম, জাইলেমে থাকে না ভেসেল। আর না দিয়ে বলছে থাকে না, থাকে না সেটা। তাহলে জাইলেমে কি ভেসেল বিহীন, আর এর ভেসেল থাকে। ভেসেল বিহীন মানে হচ্ছে এর পরিবহন যে তন্ত্র, সেখানে অনুন্নত বৈশিষ্ট্য রয়েছে। এই সঙ্গীকোষ থাকে না, এর সঙ্গীকোষ থাকে। আমরা সেই শব্দটা পড়লাম, এটা লিখে রাখবেন, তাহলে অনেক ভালো হবে। যে সঙ্গী ফেলে ভেসে যায় না। তাহলে ফ্লোয়েমে, ফ্লোয়েমে সঙ্গীকোষ নাই, আর জাইলেমে ভেসেল নাই। তাহলে কী করলাম, ফ্লোয়েমে সঙ্গীকোষ নাই, জাইলেমে ভেসেল এদের নাই। ঠিক আছে, এখন আমরা চলে যাবো হচ্ছে, আচ্ছা আমরা এখন হচ্ছে অষ্টম অধ্যায় তথা যেই টিস্যু। তো আমরা এটা সামনের ভিডিওতে দেখব। তা আজকের ভিডিও 5, 6, 7 যেই অধ্যায় ছিল সেগুলো থেকে গুরুত্বপূর্ণ চার্ট আমরা দেখলাম।
তো ভিডিও এই পর্যন্তই, সবাই আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।